ডিবিসি নিউজের খেলা নিয়ে নতুন খেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহাদি। আমরা প্রতিদিনই সপ্তাহের এই দিনটাতে এই সময়ে আপনাদের কাছে হাজির হয়ে যাই, আপনাদের সামনে হাজির হয়ে যাই এবং আমরা সমসাময়িক খেলাধুলার সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তবে সব বিষয় নিয়ে সবসময় আলোচনা করা হয় না, আমরা কিছু বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আজকে সেরকমই একটা বিষয়, আমরা দুটা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ঠিক করেছি বাংলাদেশ ক্রিকেটের, তার মানে হচ্ছে টাইগার ক্রিকেটের বর্তমান হালচাল, কোন দিকে যাচ্ছে আসলে টাইগার ক্রিকেট। একই সাথে আলোচনা করতে চাই আমরা আইপিএল নিয়ে, কারণ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে জমজমাট আসরটা মার্চে শুরু হওয়ার কথা ছিল, করোনার কারণে 5 মাস পিছিয়ে সেটা ভারতে না হয়ে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এবং উদ্বোধনী ম্যাচ এই মুহূর্তে চলছে। করোনার কারণে উদ্বোধনী কোনো আয়োজনও রাখা হয়নি। আমরা আইপিএল নিয়ে আলোচনা করব, একই সাথে আমরা আলোচনা করব টাইগারদের শ্রীলঙ্কা সফর। যেহেতু টাইগার ক্রিকেটের হালচাল নিয়ে আমরা কথা বলবো, সেখানে অবশ্যই শ্রীলঙ্কা সফরটা যুক্ত হয়ে যাবে। আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন আমরা তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার যদিও কিছু নেই, তারপরেও আমরা আমাদের একটা ফরম্যাটের স্বার্থে এটা করি। আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, জাতীয় দলের, অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। আমাদের সাথে আরও একজন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, তিনি আছেন। এবং আমাদের সাথে আছেন আমাদের একজন সহকর্মী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক আজাদ মজুমদার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি খেলা নিয়ে নতুন খেলায়। এই মুহূর্তে আমাদের সাথে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, তিনি একাই যুক্ত আছেন। আমি আশা করব যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাকি দুজন সানোয়ার হোসেন এবং আজাদ মজুমদার দুজনকে আমাদের সাথে পাবো। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভাই, আপনি দু হাত দুপাশে এরকম করে ছড়িয়ে কেন আছেন? প্রথমে জাতি এই প্রশ্নের উত্তরটা জানতে চায়। না না, একটু রিল্যাক্সে আছি, রিল্যাক্সে বসে আছি। কেমন আছেন ভাই আপনি? আমি খুবই ভালো আছি বিদ্যুৎ ভাই। এই সময়টাতে আমরা যত ভালো থাকার চেষ্টা করি মানসিক এবং শারীরিক দিক থেকে, সেই সব চেষ্টাই আমাদের মধ্যে এই মুহূর্তে আছে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, প্রথমেই আলোচনাটা আমরা শুরু করতে চাই আজকে আইপিএল দিয়ে। ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে জমজমাট আসর, যেখানে গ্ল্যামার এবং কারি কারি টাকার ঝনঝনানি আমরা সবসময় শুনতে পাই, সেটা এবার ইন্ডিয়াতে না হয়ে করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। এই মুহূর্তে আবুধাবিতে প্রথম ম্যাচ চলছে। আইপিএল 5 মাস বিরতির পরে হলো, টি-20 বিশ্বকাপ হলো না, কিন্তু আইপিএল হলো। কতখানি শক্তিশালী আইপিএল গভর্নিং বডি, ইনফ্যাক্ট বিসিসিআই? 100% এটা ইন্ডিয়ার বিসিসিআই সবসময় ক্রিকেটের দিক দিয়ে অনেক স্ট্রং থাকে। সবাই জানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সবসময় একটা মানে স্ট্রং ক্রিকেট বোর্ড। তো এখানে আইপিএলটা অ্যাকচুয়ালি করোনার জন্য 6 মাস সবই লকডাউন ছিল, ক্রিকেটের বাইরে মানে অ্যাকচুয়ালি ভয়ের জন্যই বের হচ্ছিল না সবাই বাসার থেকে, সবাই নিজেদের সেফটি চিন্তা করতেছিল। তো এখন সবচেয়ে বড় কথাটা হলো আইপিএলটা দুবাইতে গেছে, বাট এখন ওখানেও অনেক প্রবলেম। যেমন কয়েকদিন আগে আমি দেখলাম যে শোটা ওখানে গেছে, 2-3 দিন হয়েছে মনে হয়। তো অ্যাকচুয়ালি ওইভাবে সেফটি ভাবেই ওরা অর্গানাইজ করছে। তো এটা 100% সেফটি তো করতেই হবে। যেমন সাপোর্টাররা কিভাবে এটা সেফটি দিবে, যখন এখন আমাদের দেশও আছে যেমন অনেক গ্যাপ রাখতেছে, কেউর সাথে কেউর ক্লোজ যাচ্ছে না, হাত মিলাচ্ছে না। তো এখানে ইংল্যান্ডার ওটা কি বলে, ইংল্যান্ডার অস্ট্রেলিয়া সিরিজ গেল, এখানেও অনেক সেফটি ভাবে, গ্যালারিতে কোনো মানুষ নাই, টেস্ট চলতেছে, এইভাবে সেফটি ভাবে নিচ্ছে। মানে এভাবে ওদের সাথে তো আন্ডারস্ট্যান্ডিং করেই এটা খেলাটা ইন্ডিয়া না হয়ে, যেমন ইন্ডিয়াতে এখন খুব মহামারী যাচ্ছে, করোনার খুব প্রবলেম যাচ্ছে। সো দ্যাট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মনে করছে যে না, এই আসরটা একটা জমজমাট ক্রিকেটের একটা আসর, এটার মধ্যে সবারই ফোকাস থাকে। তো ওইভাবে চিন্তা করে ওরা চলে গেছে যে দুবাইতে মেবি সেফটি হবে। এখন দেখা যাক, সামনে খেলা শুরু হয়ে গেছে, ওরকম ভাবে ওপেন করতেও পারে নাই, ওপেনিং হয় না। যেমন আগে আমরা দেখছি আইপিএল এর ওপেনিং করলে ইন্ডিয়ার সুপারস্টাররা এখানে অনুষ্ঠান করতো, বা ওই স্বল্প আকারে খেলাটা চালু করতেছে। এখন লোক দেখা যাক কি হয়, এটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু বিদ্যুৎ ভাই একটা বিষয় মোটামুটি এই মুহূর্তে বুঝতে পারছি যে আমাদের বাকি দুজন অতিথি তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এবং আমাদের
সিনিয়র ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া বিশ্লেষক আজাদ মজুমদার, তাকে আমরা আমাদের সাথে পেয়েছি। আমি একটু সানোয়ার ভাইয়ের কাছে যাব। সানোয়ার হোসেন, যেটা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বলছিলেন যে আইপিএলটা এবার প্রতিবারের মতন না, একটা বিশেষ পরিস্থিতিতে একটু ভিন্ন রকমের আইপিএল দেখতে পাচ্ছেন। সবচাইতে বেশি কি মিস করছেন এই আইপিএলে? উদ্বোধনী ম্যাচটা মাত্রই চলছে। সবচেয়ে বেশি মিস করতে বলবো বাংলাদেশি ক্রিকেটার। আমরা সাকিবকে মিস করছি, আমরা মুস্তাফিজকে মিস করছি, এটা বলবো সবচেয়ে বড় মিস আমি বলবো আইপিএল এর জন্য। আর যেটা বলবো যে ডেফিনেটলি যে ক্রিকেট মানে দর্শকের উপস্থিতিতে ক্রিকেট খেলা, এইটা একটা ডিফারেন্ট ফিলিংস। মানে আইপিএল যে একটা বিশাল এক্সাইটমেন্ট, ডেফিনেটলি ওয়ার্ল্ডের সুপারস্টাররা খেলছে, এক্সাইটিং ক্রিকেট হচ্ছে টি-20 ফরম্যাটে। তবে এখানে দর্শকদের মানে প্রেজেন্সটা একটা ডিফারেন্ট ভূমিকা পালন করে। তারপরেও আমরা জানি যে ওয়ার্ল্ডটা আমরা একটা ডিফারেন্ট ওয়েতে আমরা পাস হচ্ছি, ওয়ার্ল্ড পুরো দুনিয়াটাই স্বাভাবিকভাবেই একটা ওয়ে আউট তো বের করতে হবে। আমার মনে হয় যেটা ইংল্যান্ড করেছে, যেটা বিদ্যুৎ বলছিল ইংল্যান্ড করেছিল, মানে সামহাউ আমাদের তো একটা মানে লং টাইম আমরা তো এইভাবে থাকতে পারবো না, যে কোনো একটা ওয়ে আউট বের করতে হবে। যেটা ইংল্যান্ড করেছে সেম ওয়েতে আমরা জানি যে আইপিএল কিন্তু একটা এই আইপিএল তো হওয়ার কথা ছিল না, এই উইন্ডোটা ছিল না, যেহেতু ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ এইগুলি পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে তারা একটা সুযোগ পেয়েছে, এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে ইন্ডিয়া কিন্তু পুরোপুরি কাজে লাগিয়েছে আইপিএল আয়োজন করে। তাদের দেশের অবস্থা যেহেতু ওই অবস্থা খুব একটা ভালো শেপে নাই, তাই তারা এটা দুবাইতে নিয়ে গিয়েছে এবং সামহাউ তারা কিন্তু মোটামুটি স্টার্ট করে দিয়েছে। আমার মনে হয় যে এটা একটা ভালো ওয়ে, যে কোনো ওয়েতে শর্টার ফরম্যাট দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা স্টার্ট করেছে, যেটা হয়তো ভবিষ্যতে অন্য ওয়েতে যাবে। আবার একটু আজাদ মজুমদারের কাছে যাই, যেটা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং সানোয়ার হোসেন দুজনেই বললেন, এবং স্পেশালি সানোয়ার হোসেন তিনি বললেন যে এবারকার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদেরকে সবচেয়ে বেশি তিনি মিস করছেন। আজাদ মজুমদার, সোফার এই আসর নিয়ে 13টা এডিশন চলছে, মানে 13th এডিশন আইপিএলের। সোফার বাংলাদেশের মাত্র 6 জন ক্রিকেটার বিভিন্ন সময়ে আইপিএলে খেলেছে। এর মধ্যে ধারাবাহিক শুধুমাত্র সাকিব আল হাসান, তিনি 6টা কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি 2বার খেলেছেন। তার মানে 8টা এডিশনে সাকিব খেলেছেন, আর মুস্তাফিজ খেলেছেন 3টাতে। কেন বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের সুযোগ পায় না? আজাদ মজুমদারের কাছে এই বিষয়টা জানতে চাই। এটা আসলে অনেকগুলো কারণ আছে। একটা কারণ অবশ্যই আমাদের প্লেয়ার দক্ষতার অভাব। আমাদের অনেক খেলোয়াড় আছে আসলে আইপিএল এ খেলার মতো যথেষ্ট যোগ্য। এটা খুবই বিস্ময়কর যে মুশফিকুর রহিম এখনো আইপিএল খেলতে পারেননি। অনেকগুলো আসরে তার নাম এসেছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, কিন্তু একবারও তিনি অপশনে বিবেচিত হননি। এটা অত্যন্ত বিস্ময়কর বিষয়, কারণ আমি মনে করি যে এই মুহূর্তে টি-20 ক্রিকেট কিন্তু সবসময় একদম মারদাঙ্গা ক্রিকেট হতে হবে, তারা ক্যালকুলেটিভ ক্রিকেট হতে পারে, এবং এখানে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলার জন্য মুশফিকুর রহিমের চেয়ে দক্ষ ব্যাটসম্যান আসলে এই মুহূর্তে বাংলাদেশেও খুব বেশি নাই। আমার মনে হয় না যে ক্রিকেট বিশ্বে যে এরকম উইকেট কিপার ব্যাটসম্যান যারা আছে তাদের মধ্যে মুশফিকের চেয়ে খুব বেশি দক্ষ ক্রিকেটার এই মুহূর্তে আছেন। আমাদের গত বিপিএলেও আমরা মুশফিককে দেখেছি, প্রায় 500 রান করেছেন খুবই দক্ষতার সাথে, 2টো 90+ ইনিংস আছে, এবং বিপিএল এ কিন্তু বিশ্বমানের ক্রিকেটাররাই খেলেছেন। এমন নয় যে বিপিএল এর মান আইপিএল এর চেয়ে অনেক পিছিয়ে, যোজন পিছিয়ে তা নয়। তো সেখানে যদি মুশফিক প্রায় 500 রান করতে পারেন, আমার ধারণা আইপিএলেও মুশফিকের সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু মুশফিক নিজেকে সেভাবে বিজ্ঞাপিত করতে পারেননি, অথবা আমাদের দেশে আমাদের মুশফিকের যারা এজেন্ট আছেন তাদের কিছু দুর্বলতার কারণেও হয়তো এমনটা হতে পারে যে মুশফিক আইপিএলে কখনো সুযোগ পান। আজাদ মজুমদার, আমাদের ক্রিকেটারদের এজেন্টের কথা যেহেতু আপনি তুলে এনেছেন, আমি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল ক্রিকেটে দেখি, আমি হোর্হে মেন্ডেসের কথা ডেফিনেটলি বলবো, দ্য সুপার এজেন্ট। পৃথিবীর তাবৎ বড় বড় ফুটবলারদের এজেন্ট তিনি। কোন ক্লাবে যাবে, কোন ক্লাবে আসবে, তার কিভাবে ব্র্যান্ডিং হবে, তাকে কোথায় নিয়ে গেলে সে প্লেয়ার সর্বোচ্চ পরিমাণে বেনিফিট পাবে, সব কিছু তারা দেখে, টেক কেয়ার করে। বাংলাদেশে এখনও কেন প্রফেশনালি এই ব্যাপারটা গড়ে ওঠেনি? তার মানে এজেন্টের যে সার্ভিস একজন ক্রিকেটার বা একজন প্রফেশনাল অ্যাথলিট বা স্পোর্টসম্যান পাবে, সেটা কেন পাচ্ছে না? আপনি যদি আবার একটু প্রশ্নটা একটু রিপিট করেন প্লিজ। আমি এই প্রশ্নটা নিশ্চয়ই অন্য দুজন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছিলেন আমি যে প্রশ্নটা করেছি। আমি তাহলে আরো একবার প্রশ্নটা করছি। আজাদ মজুমদার, আপনার কাছেই জানতে পাই, নিশ্চয়ই এই মুহূর্তে আপনি আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? আমি প্রশ্নটা করেছিলাম যে যেহেতু আপনি
এজেন্টের কথাটা এনেছেন, আমি বলছিলাম যে হোর্হে মেন্ডেসের মতো সুপার এজেন্ট যারা কিনা পুরো ইউরোপিয়ান ফুটবল এক হাতের তালুতে নিয়ে আসলে এই একজন প্লেয়ারকে এখান থেকে ওখানে সর্বোচ্চ বেনিফিটের ব্যবস্থাটা করে দেয়, সেই জায়গায় বাংলাদেশের একজন প্রফেশনাল অ্যাথলিট, প্রফেশনাল ক্রিকেটার কিংবা প্রফেশনাল ফুটবলার যদি বলি, তাদের আমাদের দেশে সেই সংস্কৃতিটা কেন গড়ে ওঠেনি? আমাদের প্লেয়ারদেরকে কেন ইন্টারন্যাশনালি সেল করা যাচ্ছে না? এটার একটা কারণ হচ্ছে আমাদের দেশে স্পোর্টস মার্কেটিং এর ধারণাটাই আসলে সেভাবে পোক্ত নয়। আমাদের প্রফেশনাল এজেন্ট যারা আছে খেলোয়াড়দের, সেরকম এজেন্টই আমরা আসলে দেখি নাই। এখন যারা আমাদের এজেন্ট হিসেবে কাজ করছে ক্রিকেটে বা ক্রিকেটারদের, তারা একটা সময় তাদের বেশ কয়েকজন ছিল একটা সময় আসলে অন্য পেশায়, এবং আমি যদি প্রিসাইজলি বলি তাদের কয়েকজন ছিলেন সাংবাদিকতায়। তারা পরবর্তীতে ক্রিকেটের সাথে, ক্রিকেট মার্কেটিং এর সাথে সম্পৃক্ত হয়েছেন, খেলোয়াড়দের সাথে খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করছেন। কিন্তু এজেন্টের যে পরিপূর্ণ ধারণা, যেটা আমরা এজেন্ট বলতে যেটাকে পরিপূর্ণভাবে বুঝি, সেরকম প্রফেশনাল এজেন্টই বাংলাদেশে নাই। আমাদের দেশে যে ক্রিকেটের যে মার্কেটিংটা হয়, মার্কেটিং এর বাজারটাও খুব ছোট। এমন নয় যে আমাদের দেশে ক্রীড়ার বা ক্রিকেটের বাজারটা খুব বেশি আছে। তো মার্কেটিং এর বাজারটা ছোট হওয়ার কারণে আসলে যারা প্রফেশনাল মার্কেটিং করেন তাদের এই দিকটাতে আগ্রহ কম। স্বাভাবিক কারণে যারা পার্ট টাইমার বা নতুন যারা আছেন, যারা শিখতে আগ্রহী, তারা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন। তাদের দক্ষতা এবং বিশেষ করে তাদের যোগাযোগ দক্ষতা এখনো সেই পর্যায়ে যায়নি যাতে তারা বাংলাদেশের একটা খেলোয়াড়কে আইপিএল এ সেল করতে পারে। তো আমি মনে করি না যে এটা খুব বেশি দিন লাগবে। হয়তো আমরা নিকট ভবিষ্যতে আমাদের এজেন্টরাও আরো অভিজ্ঞ হয়ে উঠবেন। আমাদের এখানে যারা এজেন্ট হিসেবে কাজ করছেন তারা, আর তাদের যোগাযোগ দক্ষতা বাড়বে, প্লাস তারা আমাদের খেলোয়াড়ের যে প্রকৃত ভ্যালু, একজন এজেন্টের কাজ কিন্তু শুধুমাত্র যোগাযোগ দক্ষতা নয়। একজন এজেন্ট কিন্তু আমাদের খেলোয়াড়ের যে খেলার যে প্রকৃত মান, তার যে স্ট্রেংথ, তার যে উইকনেস, এগুলো কিন্তু জানতে হবে এবং তার স্ট্রেংথটাকেই তাকে সেল করতে হবে। এখন যারা এজেন্ট হিসেবে কাজ করেন তাদের একই সাথে মার্কেটিং দক্ষতা থাকতে হবে এবং আমি মনে করি যে ক্রিকেটিং দক্ষতাও থাকতে হবে। তো দুটোর সমন্বয় হয়তো এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি, আমি একটু ক্রিকেটিং দক্ষতার কথা, যেহেতু আজাদ মজুমদার, আপনি একজন এজেন্টের ক্রিকেটিং দক্ষতা বা সেই খেলাটা সম্বন্ধে তার সম্যক ধারণার ব্যাপারটা আপনি যেটা বলেছিলেন, আমি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আপনার কাছেই যাব। শুধুমাত্র কি এজেন্টেরই কমতি আছে, মানে তাদের কমতি খামতির ব্যাপার আছে, নাকি আমাদের ক্রিকেটারও আসলে একটা বিশ্ব বা 2020 ক্রিকেটের জন্য এখনও পর্যন্ত নিজেদেরকে বিশ্বব্যাপী চাহিদা সম্পন্ন ক্রিকেটার বা মানসম্পন্ন ক্রিকেটার হিসেবে তুলে ধরতে পারেননি? সবার কথা বলছি না, দুজন তো খেলছেনই, সাকিব এবং মুস্তাফিজ বাদে অন্যরা। এখানে আমার হিসেবে টি-20 বা আইপিএল খেলার বা আরো যে 2020 খেলা হচ্ছে ওয়ার্ল্ডে, এখানে আমাদের বাংলাদেশের কারেন্ট প্লেয়ারের মধ্যে অনেকেই খেলতে পারে এখনো। যেমন সাকিব খেলছে, মুশফিক খেলতে পারে, সাব্বির আছে, লিটন আছে, তামিম ইকবাল আছে। তো মানে আইপিএল খেলার মতো যোগ্যতা আমাদের 6-7 জন, রিয়াদ আছে। তো 6-7 জন প্লেয়ারের 100% আছে। আমাদের প্লেয়ারের চেয়ে আরো নিচের মানের প্লেয়াররা খেলতেছে আইপিএল, আমরা দেখি। সো দ্যাট আমাদের 100%। আর ভাইয়ের সাথে আমি একমত, যে ভাই বললো যে এজেন্টের একটু প্রবলেম, এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আইপিএল খেলার মতো যোগ্যতা আমাদের ন্যাশনাল টিমের 7-8 জন প্লেয়ারের খেলার যোগ্যতা আছে। রাইট। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আপনার সাথে একমত হয়ে আমি একটু সানার হোসেনের কাছে যেতে চাই। আমাদের অন্ততপক্ষে 6 থেকে 7 জন ক্রিকেটারের সেই এবিলিটি আছে, এবং যেটা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ খুব ভীষণ সুন্দর করে বলেছেন যে এদের চেয়েও কম মান সম্পন্ন বা একটু কম মেধা সম্পন্ন ক্রিকেটাররা আইপিএলের মঞ্চে খেলছেন। স্পেশালি আমি যদি দেখি যে আফগানিস্তানের প্লেয়ারদের তো রমরমামা, তাদের হাট বসে যায় আইপিএলের অকশন টেবিলগুলোতে। সানার হোসেন, তাহলে কোন জায়গাটা, এজেন্টের কথাটা যদি আমি বাদও রাখি, আরও কি কোনো কারণ আছে যেই কারণে আসলে বাংলাদেশি প্লেয়াররা আইপিএল এর মঞ্চ পর্যন্ত যেতে পারছে না? দেখেন, হ্যাঁ, ডেফিনেটলি বেশ কিছু কারণ এখানে আছে। আজাদ ভাই যেটা বললেন, ডেফিনেটলি এজেন্ট একটা ফ্যাক্টর। আরেকটা বললেন যে টি-20, এটা কিন্তু টি-20 ফরম্যাট। টি-20 ফরম্যাটে যদি দেখি, আমাদের ডেফিনেটলি বেশ কিছু ক্লাস প্লেয়ার আমাদের আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। টি-20, টেস্ট, ওয়ানডে সব ফরম্যাটই ভালো করছে। কিন্তু আপনি যে একটা জায়গায় দেখেন আমাদের প্লেয়ারদের স্ট্রাইক রেটটা, বিশেষ করে আইপিএল যখন টিম করে, ডেফিনেটলি ওই জায়গাটা খুব বেশি গুরুত্ব দেয়। বিশেষ করে একজন ব্যাটসম্যান যখন আমি নেওয়া হয়, তখন তো স্ট্রাইক রেট দেখবেন আমাদের তামিম, মুশফিক, এরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, কিন্তু ওদের স্ট্রাইক রেটটা দেখবেন অ্যারাউন্ড টি-20 অ্যারাউন্ড 120। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ান বা সাউথ আফ্রিকান বা যে প্লেয়ার গুলি খেলছে, ওদের স্ট্রাইক রেটটা দেখবেন
130+, এইটা একটা মাইনাস পয়েন্ট আমাদের জন্য আছে। এটার একটা কারণ আমি শুধু প্লেয়ারদের দোষ দিব না, কারণ প্লেয়ারদের দেখেন আমরা যেই ধরনের উইকেটে ক্রিকেট খেলি বা টি20 ফরম্যাটে ওইরকম ক্রিকেট খেলা হয় না, একমাত্র বিপিএল আমাদের মেইন খেলা হয়, কিন্তু ওইখানে যে ধরনের উইকেটে খেলা হয় ওইখানে কিন্তু দেখবেন মানে রান হয় 150 160, এটা রান হয়, এটা চেস হয়। স্বাভাবিকভাবে প্লেয়ারদের ওই অ্যাবিলিটিটা তৈরি হওয়ার কিন্তু জায়গাটা আমরা তৈরি করতে দিতে পারি না। আরেকটা জায়গা হলো দেখবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা কিন্তু সব জায়গায় কমেন্ট্রি বলেন, কোচিং বলেন, এটা কিন্তু আমরা খুব বেশি প্রফেশনাল ওয়েতে আগাইতে পারছি না, আমাদের ওই মানের কোচিং স্টাফ তৈরি হয় না। দেখেন আইপিএল এ সবগুলি কোচিং স্টাফ দেখবেন হয়তো সাউথ আফ্রিকান, হয়তো বা নিউজিল্যান্ড, হয়তো বা অস্ট্রেলিয়ান। স্বাভাবিকভাবেই যখন ওই দেশের কোচগুলি হয় তারা কিন্তু তাদের দেশের প্লেয়ারদের যে ইনস এন্ড আউট, মানে ওদের যে ডোমেস্টিক ক্রিকেটে যারা ভালো খেলে বা আপকামিং প্লেয়ার সবাই কিন্তু ওরা ওই প্লেয়ার গুলি কিন্তু স্বাভাবিকভাবে ওইখানে অ্যাডভান্টেজ পায়। যেই জায়গায় কিন্তু আমাদের ওই ধরনের কোচিং স্টাফ বা ওই ধরনের ম্যানেজমেন্টের কিন্তু আমাদের ওই আইপিএল এ যাওয়ার মতো ম্যানেজার তৈরি হয় না। আমরা এই জায়গাগুলি তৈরি করতে হবে। সেই ওয়েতে আপনি যেটা বললেন যে এজেন্ট, আমাদের যোগ্যতা প্লাস আমাদের কোচিং স্টাফ সবকিছু মিলেই যখন আগাবে তখন কিন্তু এটা কিন্তু একটা বিগ স্টেজে আমরা নিয়ে যেতে পারবো। আমাদের এই টি20 ফরম্যাটের প্লেয়ার বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের পারফরমেন্স বলেন, সবকিছুতেই আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে বড় জায়গা হলো আমাদের মনে আমাদের ডোমেস্টিক ক্রিকেট, আমাদের বিপিএল, আমাদের ঘরোয়া টি20, এই জায়গাগুলিতে আমাদের নজর দিতে পারি। আমাদের কোচিং স্টাফদের কিভাবে আমরা আপডেট করতে পারি, নট অনলি আমরা যদি শুধু বিদেশি কোচের উপর ডিপেন্ড না করি, এই সবকিছু যখন আপনি একসাথে মানে ওয়ার্কআউট করবেন ডেফিনেটলি অটোমেটিকলি দেখবেন আমাদের এই স্টেজে আমরা ওয়ার্কআউট করতে পারবো। এক্স্যাক্টলি, আমরা একটা ছোট জিনিস ওভারকাম করব, সেটা হচ্ছে একটা বিরতির সময় এসছে। তবে বিরতি থেকে ফিরে এসে এখনো কি সময় আসেনি নজর দেওয়ার? আসলে কবে আমরা নজর দিতে পারবো সেই বিষয়টা আপনাদের তিনজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দর্শক, খেলা নিয়ে নতুন খেলায় আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আরো একবার স্বাগত খেলা নিয়ে নতুন খেলায়, সাথে আছি হাসান মাহাদি। তিনজন মানুষ আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান সানোয়ার হোসেন এবং আছেন ক্রীড়া বিশ্লেষক আজাদ মজুমদার। তিনজনের সাথেই কথা বলছিলাম, বিরতির আগে বলে গিয়েছিলাম যে অনেক কিছুতেই নজর দেওয়া দরকার। তাহলে আমরা কবে নজর দিব? আমি আজাদ মজুমদারের কাছেই যেতে চাই যে আর কবে আমরা নজর দেব? এখনো কি নজর দেওয়ার সময় হয়নি আমাদের? বিষয়টা আসলে এটার সাথে একটা ধারাবাহিকতার সম্পর্ক আছে। আমরা কিছুদিন নজর দিই, কোন একটা ইস্যু সামনে আসে, একটা বিষয় নিয়ে হইচই হয়, তখন কিছুদিন নজর দিই। আবার যখন সেই বিষয়টা পিছনে চলে যায় তখন সেটা গুরুত্ব হারিয়ে ফেলে, নতুন একটা ইস্যু আছে, তখন আমরা সেটা নিয়ে আবার কথা বলি। আমরা যেমন এই যে আমাদের ঘরোয়া ক্রিকেটে যখনই আমরা কোনো টেস্ট ম্যাচ হারি তখন দেখা যায় যে আমাদের আব্দুল কালাম হয়, আলোচনা হয়, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে আলোচনা গুরুত্ব দেওয়া দরকার, ফার্স্ট ক্লাস ক্রিকেটকে রিস্ট্রাকচারিং করা দরকার, যাতে করে আমাদের খেলোয়াড় উঠে আসবে। যেই মাত্র আমরা টেস্ট সিরিজের পরে আপনার ওয়ানডে সিরিজটা শুরু হয় তখন আবার ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা সবাই ভুলে যায়। একেবারে আমরা যখন আমাদের যখন কোনো কোচিং স্টাফ চলে যায় তখন আমাদের আমরা বলি যে আমাদের একজন দক্ষ কোচিং স্টাফ নেওয়া উচিত, একজন দীর্ঘমেয়াদী একজন দক্ষ আমাদের জাতীয় কোচ নেওয়া উচিত, একজন অভিজ্ঞ কোচ নেওয়া উচিত। সেই কোচ চলে যায়, সেই কোচ আসতে আলোচনাটা যখন থেমে যায় তখন আর এটা নিয়ে কেউ ভাবে না। আমাদের ভাবনাগুলো সবসময় খুব সাময়িক, ইস্যু থেকে সাময়িক থেকে দীর্ঘমেয়াদী কখনো চিন্তা ভাবনা করা হয় না, এবং কোন একটা বিষয়কে নিয়ে আমরা গভীরে যেতে চাই না। খুব ভাষা চিন্তা ভাবনা আমাদের নীতি নির্ধারকদের মধ্যে। আমাদের আমরা যারা মিডিয়াতে আলোচনা করি আমরাও যে সবসময় একেবারে খুব বিষয়ে গভীরে যেতে পারি তা নয়, আমরাও মাঝে মাঝে আমাদের সাজেশন বলেন, আমাদের রিপোর্ট বলেন, এগুলো ভাষা লেভেলে থাকে। তাতে করে হয় যে আমরা ওই যে আপনি যেটা বলতে চেয়েছেন বা বলেছেন যে আর কত কিছুদিন পরই একটা নতুন ইস্যু আসে, একটা ইস্যু হারিয়ে যায়, এবং এভাবে আমাদের খেলাধুলা বা আমাদের জাতীয় জীবনে আসলে সবকিছুই আসলে খেলাধুলাকে আলাদাভাবে দেখার বিষয়। আমি এই বিষয়টাতেই একটু যাব। দুই সাবেক ক্রিকেটার এখানে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু এখন সাবেক অধিনায়করা কাজ করছেন বিভিন্ন দায়িত্বে, কেউ ক্রিকেট অপারেশনসে আছেন, কেউ হাই পারফরমেন্সে আছেন, কেউ গেম ডেভেলপমেন্টে আছেন। সবকিছু মিলিয়ে এখনো কি ক্রিকেট বোর্ডকে এই জিনিসটা বোঝানোর মানে সময় আসেনি, বা এখনো কি তারা এই বিষয়টাকে একদম ফুল ফোকাসে নিয়ে আসার মতন করে কাউকে বোঝাতে পারেননি বা কাউকে কনভিন্স করতে পারেননি? শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। না, আমি বলবো আমাদের ডাইরেক্টর বা ক্রিকেট অপারেশনে আকরাম ভাই আছে, দুর্জয় আছে, সুজন ভাই আছে। তো আমার হিসাবে আমি দেখি যে সবসময় যে ন্যাশনাল টিমটার দিকে ফোকাস বেশি করা হয়। তো ন্যাশনাল টিমের দিকে ফোকাস সবসময় ওনাদের থাকে বা ক্রিকেট বোর্ডেরই থাকে ফোকাসটা বেশি। আমি ডোমেস্টিকটা বলবো, আমি
যেমন আমি নারায়ণগঞ্জের ছেলে, আমি যাই ফতুল্লা মাঠের মধ্যে মধ্যে খেলা দেখি। তো ফতুল্লা মাঠের খেলাগুলি দেখে আমার কাছে মনে হয় না যে আগের মতো ডোমেস্টিক লেভেলটা এত ব্যাগের পিছনে চলে গেছে। যখন আমরা খেলতাম ডোমেস্টিক, আজাদ ভাই বা সানোয়ার ভাই আরো আমরা একসাথেই খেলতাম, আজাদ ভাই মাঠে থাকতো, তা আমাদের ডোমেস্টিক লেভেলটা অনেক আমাদের সময় অনেক হাই ছিল, পুরা ফুল মাঠ ভরা থাকতো দর্শক। এখন দর্শকই আসে না মাঠে খেলা দেখতে। সো দ্যাট ডোমেস্টিকের আমি বলবো যে আমাদের লাস্ট 10 বছর হবে, তো 10 বছর 12 বছর বা 15 বছর এরকম হবে যে এত গ্যাপ হয়ে গেছে ডোমেস্টিকটা। আমাদের খেলা হচ্ছে অনেক, কিন্তু ডোমেস্টিক লিগটার দিকে এত ফোকাস হচ্ছে না। আমার দৃষ্টিতে আমি বলবো যে সব ফোকাসটা দেখি যে ন্যাশনাল টিম হোক বা এই টিম হোক, বা ন্যাশনাল টিমের এই ফ্যাসিলিটিস দিতে হবে, এই টিমের আন্ডার-19 কে এই ফ্যাসিলিটিস, বা ডোমেস্টিক লিগটাকে ওই রকম ভাবে, যেমন আমরা যখন আজাদ ভাই আমার সাথে একমত হবে বা সানোয়ার ভাই একমত হবে, আমি দেখি না যে ডোমেস্টিক লিগটার দিকে ক্রিকেট বোর্ডের এত ফোকাস আছে। তো খেলা হচ্ছে বছরে, প্রতি বছরে খেলা হচ্ছে, এই টি-20 হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, বাট দর্শক খালি ডোমেস্টিক লিগ। আর আমরা যখন খেলতাম এত ফোকাস থাকতো যে ডোমেস্টিক লিগের ভালো পারফরমেন্সের উপরে চলে আসতো। আজাদ ভাই আমাদের সময় রিপোর্টার ছিল, আমাদের সময় সব সময় মাঠে ছিল। আমি সানোয়ার ভাই এক টিমে অনেক বছর খেলেছি, ব্রাদার্স হোক, মোহামেডান হোক, বিমান হোক, আমরা খেলছি। আমি সবসময় দেখছি যে ন্যাশনাল টিমের তখন যে ফোকাস ন্যাশনাল টিমের চেয়ে বেশি ফোকাস থাকতো ডোমেস্টিক লিগে। তো এত জমজমাট থাকতো ডোমেস্টিক লিগটা, আর প্লেয়ার চুজ করার জন্য সিলেক্টররা সবসময় মাঠে থাকতো, ক্রিকেট বোর্ডের মানুষরা সবসময় মাঠে থাকতো, সিলেক্টররা তো থাকতোই মাঠে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আমি যদি আপনার কাছ থেকে কথাটা নিয়ে একটু আরো একজন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের কোর্টেই আমি বলটা ঠেলে দিতে চাই, যে এই যে ডোমেস্টিক ক্রিকেটের অধপতন, আমি যদি বলি যে একটা আপনাদের সময় যে জৌলুস বা যে জমজমাট ব্যাপারটা ছিল এখন আর সেটা নেই, এবং ডোমেস্টিক ক্রিকেট নিয়ে নানান ধরনের কথাও শোনা যায় যে ডোমেস্টিক ক্রিকেট আসলে বিভিন্নভাবেই প্রভাবিত। সানোয়ার হোসেন, এই ডোমেস্টিক ক্রিকেটের আজকে এই অধপতনের কারণ হিসেবে আপনি কোন কারণটাকে সবচাইতে সামনে এগিয়ে রাখছেন? যে জিনিসটা আমি প্রথমে বলতে চাই, যেটা ক্রিকেট বোর্ড ডেফিনেটলি কাজ তো অবশ্যই করছে না, যে কারণে হয়তো আমরা আন্ডার-19 আমাদের ক্রিকেট অনেক দূরে গিয়েছে। তবে আমরা যেই পরিমাণ আগানোর কথা ছিল, আমরা যেই ওয়ে থেকে আমরা আগাচ্ছি, আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওইভাবে কম্পিটিশন ভাবে আগাতে পারছি না। যে দেখেন, আমরা একটা সময় লাস্ট আমরা যদি 2টা সিরিজের কথা দেখি, পাকিস্তানের সাথে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, টেস্ট ক্রিকেটটা বিশেষ করে ইন্ডিয়ার সাথে যে ক্রিকেট খেলেছি, আমার তখন মনে হয়েছিল যে আমরা কোন জায়গায়, সবাই কিন্তু তখন প্রশ্ন করেছিল যে আমরা কতদূর পিছিয়ে আছি ওয়ার্ল্ড ক্রিকেট থেকে। আমরা ফাস্ট বোলিং এর এগেন্সে টেস্ট ক্রিকেট আমরা কতদূর পিছিয়ে আছি, সবাই কিন্তু নড়ে চড়ে বসেছিল। আবার কিন্তু আমরা ভুলে গিয়েছি, আমরা কিন্তু এক জায়গায় মনোযোগ দিয়ে আরেক জায়গায় ভুলে যাচ্ছি। যে জিনিসটা দেখেন, আমরা কিন্তু একটা সময় ছিল ডোমেস্টিক ক্রিকেটটা যেটা বলছিল, ডোমেস্টিক অনেক বেশি কম্পিটিশন ছিল, প্লাস ডিস্ট্রিক্ট গুলি ক্রিকেট। একটা সময় আমি ময়মনসিং ক্রিকেট খেলি, লাস্ট 5 বছরে ময়মনসিং লিগ ক্রিকেট শেষ হয় না, চিটাগাং এ প্রপারলি ক্রিকেট হয় না। আপনি সেম ওয়েতে দেখেন খুলনা, যেখানে সবচেয়ে বেশি ন্যাশনাল প্লেয়ার, ওইখানে প্রপারলি ক্রিকেট লিগ হয় না। নারায়ণগঞ্জে একসময় জমজমাট ক্রিকেট হতো, তো আগের মতো হয় কিনা জানি না। মানে এই জায়গাগুলি আমার মনে হয় যে সিলেটে একসময় প্রচুর ক্রিকেট হইতো। আপনার শিখার জায়গা কোনটি? আমরা তো ন্যাশনাল টিমে যে প্লেয়াররা শিখবে না, শিখবে কিন্তু আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 ঘরোয়া ক্রিকেট, এই জায়গায় কিন্তু নিজে থেকে তৈরি করবে। এই জায়গায় ডেফিনেটলি ক্রিকেট বোর্ড কাজ করছে, ন্যাশনাল টিম নিয়ে কাজ করছে, ওইখানে ফোকাসটা অনেক বেশি। আমার মনে হয় আমাদের আরেকটু ফোকাসটা রুট লেভেলে তৈরি করতে হবে। রুট লেভেলে যেখানে আন্ডার-15, আন্ডার-17 ডিস্ট্রিক্ট গুলিতে কারা কোচিং করাচ্ছে, ওই কোচগুলি মান কত আপ টু দা মার্ক। মানে কারণ হলো আপনাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু পাইপলাইনটার সাথে আপনার স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হবে। বা আপনি হয়তো আপনার ফিটনেস বলেন, আপনার স্কিল বলেন, ওইখান থেকে যেটা রুট লেভেলে তৈরি করে দিবে, ওইটা কিন্তু ম্যাসিভ চেঞ্জ করা কিন্তু উপরে দিয়ে সম্ভব না। আপনি যদি ওইখান থেকে পাইপলাইনটাকে বা কোচিং স্টাফ গুলি চেইন অফ কমান্ড, মানে চেইনটা যদি একই রকম থাকে, স্ট্যান্ডার্ডটা সেন্ট্রাল থেকে যদি আপনার ওই রুট লেভেলের কোচদের যদি ওইভাবে গাইডলাইন দেওয়া হয়, ওইভাবে আপডেট করা হয়, ডেফিনেটলি হয়তো ইন্টারন্যাশনাল টিম দিয়ে দেখতে পাবো। এই জায়গাগুলি কিন্তু যতদিন পর্যন্ত নজর না দিতে পারবো, আমরা একটা সিরিজ নিয়ে হয়তো চিন্তা করি, আমরা ওইটার পরে আমরা চিন্তা করছি একটা সিরিজ ভালো করলে কিন্তু আমরা পরবর্তী ওই জিনিসগুলি ভুলে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলে আসছিলাম পাকিস্তান ইন্ডিয়া সিরিজের পরে যে আমরা ডোমেস্টিক ক্রিকেটটা ঢেলে সাজাতে হবে, ফাস্ট বল ক্রিকেটটা চিন্তা করতে হবে, শর্ট বলে আমাদের যে দুর্বলতা, এটা তো আমরা ওভারনাইট চেঞ্জ করতে পারবো না, আমাদের লং টাইম প্ল্যান করতে হবে। আমাদের এই সবকিছু স্ট্রাকচার নিয়ে লং টাইম প্ল্যান না করলে
আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে, আম্পায়ার থেকে শুরু করে, কিউরেটর থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকে প্রফেশনাল আপডেট করতে হবে। তাহলেই কিন্তু আমরা হয়তো ওই ক্রিকেটটা ওই স্ট্যান্ডার্ডে কন্টিনিউ ভালো করতে পারবো। নাহলে হয়তো আমরা জানি আজাদ মজুমদার, যেটা সানোয়ার হোসেন বলছিলেন, একদম এই দুই সাবেক ক্রিকেটারের কথায় ব্যাপারটা খুব স্পষ্ট যে ক্রিকেট বোর্ডের মতন প্রভাবশালী একটা বোর্ডেও প্রফেশনালিজমের অভাব আছে। তাহলে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই ক্রিকেট স্ট্রাকচারে বা আমাদের ডোমেস্টিক স্ট্রাকচারে প্রফেশনালিজমের অ্যাপ্লিকেশনটা করবেন কে? কার দায়িত্ব আসলে এই জিনিসটা? এটা 100% কে বলবে? আমি আজাদ মজুমদারের কাছে জানতে চাচ্ছিলাম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আপনিও কি বলতে চান? আপনি বলতে চাইলেও বলতে পারেন। না, এটা 100% ক্রিকেট বোর্ডের দায়িত্ব। ক্রিকেট বোর্ডের দায়িত্ব, সিসিডিএম আছে, ভালোভাবে কিভাবে ক্রিকেট লিগটা ভালোভাবে হবে এটা অর্গানাইজ তো করে দিবে ক্রিকেট বোর্ডই। এটা তো ক্রিকেট বোর্ডেরই দায়িত্ব। সবসময় ক্রিকেট বোর্ডের আন্ডার আমরা যখন ক্রিকেট খেলছি, আমাদের সময় লিগ হয়েছে, জমজমাট খেলা হয়েছে, কেন হয়েছে? ক্রিকেট বোর্ডের আন্ডারে তো ক্রিকেট ঢাকা লিগটা, ডোমেস্টিক লিগটা, এটা ফোকাস করতে হবে ক্রিকেট বোর্ডেরই। ক্রিকেট বোর্ডের যে আন্ডারে আছে, যার আন্ডারে ক্রিকেট লিগটা বাংলাদেশের ডোমেস্টিক হোক বা ন্যাশনাল লিগ হোক বা ক্লাব লেভেলের যত খেলা আছে ডোমেস্টিকের, এটা তো ক্রিকেট বোর্ডের আন্ডারেই করতে হবে। ক্রিকেট বোর্ডের যারা বড় বড় পোস্টে আছে ওনাদের এটা নিয়ে ফোকাস চিন্তা করতে হবে যে কিভাবে এটা অর্গানাইজ করে ন্যাশনাল টিমের যেভাবে ফোকাস করে ডোমেস্টিক লিগটাকে ওইভাবে সেম ভাবে ফোকাস করতে হবে। তাহলে তো প্লেয়ার বের হবে, নেক্সট জেনারেশন আসবে। এখন সিনিয়র হয়ে গেছে সাকিব, মুশফিক, তামিম, 6-7 জন প্লেয়ার সিনিয়র হয়ে যাচ্ছে। আন্ডার 19 ভালো টিম এখন। আন্ডার 19 থেকে আকবররা বা শান্তরা কিছু প্লেয়ার আসবে। এরপরের তো কিছু ডোমেস্টিক লিগের থেকে তো আসতে হবে। ডোমেস্টিকের থেকে ভালো খেলে আলটিমেটলি ন্যাশনাল টিমে খেলতে আসবে। সানোয়ার ভাই যেরকম বললো যে ন্যাশনাল টিমে আইসা তো ওখানে শিকার কিছু নাই, যা ভুল ত্রুটি আছে সব ডোমেস্টিকে ক্লিয়ার করে তারপরে ন্যাশনাল টিমে আসবে, ওখানে পারফর্ম করবে। দ্যাটস ইট। আমি একটু এই বিষয়টা নিয়ে আজাদ মজুমদারের কাছে যেতে চাই যে আজাদ মজুমদার, আপনার ক্রীড়া সাংবাদিকতার এত বছরে আপনি সম্ভবত যে রিমের পরে রিমের কাগজ ফুরিয়ে ফেলেছেন লিখতে লিখতে, যে ডোমেস্টিক স্ট্রাকচার ভালো করতে হবে, ক্রিকেট আরো বেশি প্রফেশনালিজম আনতে হবে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে বছরের পর বছর এই কথা আমরা বলেই যাচ্ছি, সবাই বলেই যাচ্ছে, তারপরেও কেন অবস্থা বা সিনারিওর পরিবর্তন আসে না? এটার একটা বড় কারণ হচ্ছে আসলে ডোমেস্টিক ক্রিকেটে এখন আর আগের মতো গ্ল্যামার নেই। সব গ্ল্যামার হচ্ছে জাতীয় দলের। এখন ডোমেস্টিক ক্রিকেটে খেলে আমরা টিভিতে দেখাই না, ডোমেস্টিক ক্রিকেটটা টিভিতে দেখানো হয় না, এবং ডোমেস্টিক ক্রিকেটটা হয়ে গিয়েছে আসলে ঢাকা ক্রিকেট। এটা ডোমেস্টিক ক্রিকেটে বলা যায় না। একটা সময় ঢাকায় একটা জিনিস চালু ছিল যে মানুষের লোকালিটি ট্রেন যদি ঢাকায় না আসতো তাহলে ঢাকা থেকে খেলাই শুরু করা সম্ভব হতো না, কারণ অনেক খেলোয়াড় ময়মনসিংহ থেকে ঢাকায় আসতো। এখন আপনার যারা ক্রিকেট গুলো মৃত, আমাদের ক্রিকেট বোর্ডের সংবিধানে আছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা করার কথা, তাহলে আপনার আঞ্চলিক ক্রিকেটের দায়িত্ব আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিতে পারতো, বিসিবির হাত থেকে কিছুটা প্রেশার কমতো। কিন্তু ক্রিকেটীয় রাজনীতি বলেন বা ক্রিকেট বোর্ডে অনেকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকার কারণে ক্রিকেট বোর্ডের সংবিধানে থাকা সত্ত্বেও, ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা আঞ্চলিক ক্রিকেট সংস্থাটাই দেখি। আপনার আঞ্চলিক ক্রিকেট সংস্থা হয়নি, ডোমেস্টিক ক্রিকেট থেকে আস্তে আস্তে গ্ল্যামারটা হারিয়ে গেছে। এইসব নানাবিধ কারণে আসলে ডোমেস্টিক ক্রিকেট হয়েছে। এখন ডোমেস্টিক ক্রিকেট বলতে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় বছরে নির্দিষ্ট সময় 2 মাস, আর ঢাকা লিগে 1 থেকে 2 মাস, আর তৃণমূল বইটা অল্প কিছু খেলা হয়। এই অবস্থা, এখন যে অবস্থা চলতেছে, যদি এটা চলতে থাকে তাহলে আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের জন্য খুব বেশি দিন নাই যে আমাদেরকে বিকেএসপি দিকে পাঠিয়ে থাকতে হবে খেলোয়াড় সাপ্লাইয়ের জন্য। এখন যদি আপনি দেখেন, আমরা অনূর্ধ্ব-19 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু আমাদের বেশিরভাগ খেলোয়াড় এসেছে বিকেএসপি নানা শাখা থেকে। ডোমেস্টিক ক্রিকেট থেকে কিন্তু অনূর্ধ্ব-19 দলে খুব বেশি খেলোয়াড় আসেনি। যারা এসেছে তারা একাডেমি পর্যায়ে বিকেএসপি থেকে এসেছে। এই একাডেমি গুলো বিভিন্ন সময়ে তৈরি হয়েছিল, সেগুলোর সুফল হয়তো আমরা এখন কিছুটা পাচ্ছি, কিন্তু আমাদের জেলা থেকে ক্রিকেটার উঠে আসছে না। আমাদের যে ঢাকায় যে লিগ গুলো আছে, নিচের সারিতে যে লিগ গুলো, তৃতীয় বিভাগ লিগ বলেন, প্রথম বিভাগ লিগ বলেন, আগে কিন্তু বয়স ভিত্তিক দলের মূল খেলোয়াড় গুলো এই ধরনের লিগ থেকে আসতো, সেটাও আসছে না। আপনি দেখেন একটা সময় আমি রামচন্দ্র বলার একটা রিপোর্ট করছিলাম আজকে,
একটা সময় বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খেলেও তারকা হওয়া যেত। রামচাঁদ গোয়ালা তার একটা বড় উদাহরণ। উনি কখনো জাতীয় দলে খেলেননি, শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটে খেলেছেন, কিন্তু ওনাকে বাংলাদেশের সবাই বড় ক্রিকেট তারকা হিসেবে সেই সময় তারকা হিসেবে জানে। কিন্তু এখন যারা শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেট খেলে তাদেরকে বলতে গেলে প্রায় কেউই চিনে না, সবাই জাতীয় দল নিয়ে ব্যস্ত। এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, যেটা ওনার কাজ নয়, উনি সেটা করে থাকেন বাংলাদেশ ক্রিকেট দলের একাদশ গঠন করেন। ওনার কাজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের একাদশ গঠন করা নয়, একাদশ গঠন করার জন্য নির্দিষ্ট লোক আছে। ওনার কাজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কিভাবে খেলোয়াড় উঠে আসবে, আমাদের তৃণমূলে খেলা চালানোর জন্য আরো কিভাবে কয়েকটা মাঠ তৈরি করা যাবে, আরো আমাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আমাদের আরো কিভাবে কোচের সংখ্যা বাড়ানো যাবে, আমাদের কিভাবে ইনডোর ফ্যাসিলিটিস বাড়ানো যাবে বিভাগীয় পর্যায়গুলোতে, এই কাজগুলো দেখা। পাশাপাশি আমাদের যাতে আর্থিক একটা যে প্রবাহটা আছে বোর্ডের সেটা ঠিক রাখা। আজাদ মজুমদার, যেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলের দল নির্বাচনের ক্ষেত্রেও ক্রিকেট বোর্ডের বড় কর্তাদের যে নাক গলানোর ব্যাপারটা আছে, সেটা সত্যিকার অর্থেই আমাদের ক্রিকেটের জন্য অ্যালার্মিং, আমরা এটাই মনে করি। একই সাথে আমি আপনার কথা একটু নাক গলাবো, কারণ আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতিটা নিয়েই ফিরছি। দর্শক, খেলা নিয়ে নতুন খেলায় আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত খেলা নিয়ে নতুন খেলায়। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার দিকগুলো আমাদের সামনে আজকে চলে এসেছে। দুজন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ যেমন বলছিলেন, একই সাথে আজাদ মজুমদার তিনিও আসলে এটার পেছনের অনেক কথাই আমাদেরকে বলেছেন, আমাদের দর্শকরা সেটা জেনেছে। এখন একটু যেতে চাই শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আপনার কাছে। আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যবস্থাপনায় আছে ক্রিকেটাররা, কিন্তু তারা তাদের অফিসিয়াল যে ক্যাম্প বা জাতীয় দলের যে ক্যাম্প সেটা এখনো ডাকেনি। শ্রীলঙ্কা সফরের আগে আমরা যত দেরি করছি, আমরা কি সঠিক প্রস্তুতি নিয়ে শ্রীলঙ্কায় যেতে পারবো? না, অ্যাকচুয়ালি সবই তো প্রবলেম হচ্ছে করোনার জন্য। এটা সব দিকে হোক, খেলার দিকে হোক, ব্যবসায়িকদের দিকে হোক, যারা জব করছে তাদের দিকে হোক, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম করোনা ভাইরাসটা। সো দ্যাট আমি দেখেছি আমার সাথে যেমন ফেসবুকে মুশফিক আছে, রিয়াদ আছে, তামিম আছে, সাকিব, সবাই যারা আমাদের সুপারস্টার এখন টাইগার টিমে, ন্যাশনাল টিমের, সবাই হার্ডওয়ার্ক করতেছে। মুশফিকেরটা আমি রেগুলার দেখছি, ও অনেক হার্ডওয়ার্ক করছে। বাট অ্যাকচুয়ালি নিজে হার্ডওয়ার্ক করা আর মাঠে টিম পুরা একসাথে প্র্যাকটিস করাটা, কম্বাইনটা বেশি ভালো। সো অ্যাকচুয়ালি এখন কিছু করার নাই যে এই মোমেন্টের মধ্যে একসাথে ওই রকম ভাবে যেমন আমরা যখন প্র্যাকটিস করি বা ওরাও করছে একসাথে, মানে ফান করতেছে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আমি একটু আজাদ মজুমদারের কাছে যে আজাদ মজুমদার, আসলেই কি আমাদের কিছু করার নেই, যেটা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বলছিলেন এই বিশেষ পরিস্থিতিতে, নাকি আরো কিছু করার ছিল আমাদের? আসলে আমি বিদ্যুৎ ভাইয়ের সাথে একমত। আসলে এই মুহূর্তে নতুন কিছু করা বা বাড়তি কিছু করা সত্যি ঝুঁকিপূর্ণ, কারণ আমরা সবাই জানি আমাদের দেশে এই মুহূর্তে করোনা পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে আছে এবং আমাদের ক্রিকেটাররাও করোনায় আক্রান্ত হয়েছেন, আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা আক্রান্ত হয়েছেন, সাবেক খেলোয়াড়রা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে আসলে স্বাস্থ্যের বিষয়, তো এখানে ন্যূনতম ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। তো এর মধ্যে দিয়েই আবার ক্রিকেটটাও খেলতে হবে, জীবনটাকে তো আর থামিয়ে রাখা যাবে না। ক্রিকেটটা খেলতে হবে। আমাদের খেলোয়াড়রা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করার চেষ্টা করেছেন, বোর্ডও তাদেরকে ব্যক্তিগতভাবে অনুশীলন করার সুযোগ করে দিয়েছে। এখন যেটুকু আমাদের করণীয় আছে আসলে সেটার জন্য পুরোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নির্ভরশীল নয়, এটার সাথে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডেরও কিছুটা দায়িত্ব আছে। কারণ বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু শ্রীলঙ্কায় পর্যাপ্ত সময় নিয়ে যাওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছিল এবং সেখানে কোয়ারেন্টাইন করে, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পিরিয়ডের থেকেও একটা দল হিসাবে অন্তত 14 থেকে 15 দিন বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন করার একটা সুযোগ ছিল, যদি বিসিবির পরিকল্পনা মতো সেখানে যাওয়া যেত। এখানে শ্রীলঙ্কা তাদের নিয়ম নীতি দোহাই দিয়ে বাংলাদেশকে আটকে দিয়েছে। আমার কাছে মনে হয় কিছুটা এখানে মানসিক চাপও আছে। আমরা সবাই জানি এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজের আগে স্বাগতিক দল কিছু সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, অপোনেন্টকে নানাভাবে প্রেসারে ফেলে দিয়ে। এরকম একটা, যেহেতু বাংলাদেশ দল এখন এক ধরনের বেকায়দায় আছে, এটা শুধু বাংলাদেশ নয়, আসলে উপমহাদেশ, সব ধরনের উপমহাদেশে যারা ক্রিকেট খেলতে চান তারাই সবাই বেকায়দায় আছে। আমরা কিন্তু একটা জিনিস যদি দেখি যে আপনার এই মুহূর্তে যদি
বাংলাদেশ দল শ্রীলঙ্কা যায়, সেটা কিন্তু এই উপমহাদেশের প্রথম ক্রিকেট সিরিজ হবে এই করোনা পরবর্তী সময়। ক্রিকেট অনেকে খেলছে, কিন্তু উপমহাদেশে বলতে গেলে প্রায় কেউই আসলে ক্রিকেট খেলছে না। আজকে যে আইপিএলটা শুরু হয়েছে সেটা কিন্তু উপমহাদেশ থেকে বাইরে হচ্ছে। এখন এখানে যদি আমরা ক্রিকেট আবার শুরু করতে চাই, আমাদেরকে অবশ্যই, এটা যেহেতু উপমহাদেশে এই করোনা পরিস্থিতিতে প্রথম সিরিজ, আমরা এখনো জানি না এখানে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে হয়। সো বাড়তি সতর্কতা এখানে খুবই জরুরি, এবং এই সতর্কতাটাকে অজুহাত দেখিয়ে শ্রীলঙ্কাও চাচ্ছে বাংলাদেশ যত পরে যায় এবং আজাদ মজুমদার, আমি একটু সানোয়ার হোসেনের কাছে যেতে চাই। যেটা আজাদ মজুমদার বলছেন যে বাড়তি সতর্কতা, এক ধরনের সাইকোলজিক্যাল গেম, বাংলাদেশের ওপরে একটা প্রেসার পুট অন করার চেষ্টা করছে শ্রীলঙ্কা। এই তারা একটা 14 দিনের কোয়ারেন্টিনের ব্যাপারে এখনো ঐক্যমতে পৌঁছতে পারেনি। তারা চায়, বা তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চায় যেটা 14 দিনই থাকুক, বাট বাংলাদেশ চায় সেটা 7 দিন হোক। সানোয়ার হোসেন, একটা দোলা চলে পড়ে গেছে এই সিরিজটা, আপনার কাছে কি মনে হয়, এটার ভবিষ্যৎ কি? এইটা আনসার দেওয়ার আগে একটু প্রিভিয়াস আগের বিষয়টা নিয়ে কথা বলতে চাই একটু, যেটা হলো যে আমরা বলছিলাম ক্রিকেট বোর্ড, ডেফিনেটলি ক্রিকেট বোর্ড কাজ করছে। এই কারণে কিন্তু আমরা কিন্তু ক্রিকেটটা আগাচ্ছে, আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়েছে, ন্যাশনাল টিম ভালো করছে, এবং এই বিভিন্ন ধরনের ক্রিকেট আগাচ্ছে। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের কাজটা মনে হয় মানে জাস্ট ন্যাশনাল টিম কেন্দ্রিক, আন্ডার 19 এই কেন্দ্রিক। আমার মনে হয় ক্রিকেট বোর্ডটা যদি আরেকটু, বিভিন্ন ক্রিকেট বোর্ডের যে ডাইরেক্টর আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন ডিভিশনের, তারা যদি ডিভিশনাল ক্রিকেট বা আপনার ডিস্ট্রিক্টের ক্রিকেটটা যদি আরেকটু, এবং বিশেষ করে ঢাকা লিগ যে জায়গাটা খুব কম্পিটিশন ক্রিকেট হচ্ছে একসময়, এই জায়গাটা খুব বেশি আমরা মনে হয় এলোমেলো হয়ে গেছি। এই জায়গাগুলিতে আমরা একটু গুরুত্ব দিতে পারি, আমার মনে হয় ডেফিনেটলি আমরা ওই প্রবলেম গুলি কিন্তু ওভারকাম করতে পারবো। আর যেটা বললেন শ্রীলঙ্কা সিরিজটা নিয়ে কিন্তু প্রথম থেকে কিন্তু একটা প্রবলেম, আমাদের যে পরিকল্পনা যেটা ছিল যে আমরা কিন্তু এই কোভিড থেকে বের হওয়ার কিন্তু ওয়ে আউটটা কিন্তু শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কিন্তু ক্রিকেট বোর্ড করেছিল, এবং প্ল্যান ওয়াইজ কিন্তু আগাচ্ছিল। কিন্তু এই 15 ডেজ 14 ডেজ এর কোয়ারেন্টাইন, যেটা বাংলাদেশ যে ওয়েতে আগাচ্ছে, আমার মনে হয় 14 ডেজ যদি কোয়ারেন্টাইন করে ভেরি ডিফিকাল্ট হবে বাংলাদেশকে। আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছি, টিম প্র্যাকটিস করছি না। স্বাভাবিকভাবে এই টিম প্র্যাকটিস ম্যাচ, স্কিল প্র্যাকটিস, এইগুলি যদি আমরা এই 14 দিন কোয়ারেন্টাইন করলে তাহলে ভেরি ডিফিকাল্ট হবে ওইভাবে যায় ম্যাচ খেলা, কারণ আমরা খুব একটা প্র্যাকটিস ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো না। তাই আমার মনে হয় এইটা খুব একটা মনে হয় একটা আনসার্টেন এর মধ্যে থেকে যাবে এই সিরিজটা। যদি আনসার্টেন হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইমিডিয়েটলি মনে চিন্তা করতে পারে বা আমাদের টপ ক্লাস 15টা বা 50 বা 60 প্লেয়ার নিয়ে একটা যে কোনো ধরনের শর্টার ভার্সনের T20 হোক, যে কোনো ধরনের ফরম্যাটে ক্রিকেট নিয়ে হবে চিন্তা ভাবনা করা শুরু করতে পারে। আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি, বা আমাদের যে এইচ লেভেল আন্ডার 19 ওদেরকে বিকেএসপি হোক বা আমাদের মিরপুর স্টেডিয়াম হোক, এই কেন্দ্রিক যে কোনো ওয়েতেই ক্রিকেটে আর আমরা খুব বেশি পিছিয়ে থাকা আমাদের আসলে চলবে না। সানোয়ার হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ দিতে চাই শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং আজাদ মজুমদার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। খেলা নিয়ে নতুন খেলায় আগামী সপ্তাহে একই সময়ে একই দিনে আমরা আবারও এই সেটে হাজির হয়ে যাব, এবং অবশ্যই খেলার সবশেষ খবর, সবশেষ আলোচনা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।